ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জু ইয়াজা এবং সেই সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন। আমি পাকিস্তান সফরের টেস্ট সিরিজে খেলবেন সাকিব আল হাসান। বিবেচনা করা হচ্ছে তাসকিন আহমেদকেও, এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বলছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরা সিং এর ফিল্ডে ঢাকাতেই হবে প্র্যাকটিস ক্যাম্প। আর পাকিস্তান সফরে থাকছেন স্পেন কোচ মুশতাক আহমেদ। এদিকে সবশেষ বিশ্বকাপের রিপোর্ট হাতে পেলেও গোপনীয় হওয়ায় কিছুই বলতে নারাজ জালাল। টি-20 ডামাডোল শেষে আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, যা শুরুটা হচ্ছে পাকিস্তান সফর দিয়ে। 17 আগস্ট 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে নাজমুল শান্তরা, যার প্রস্তুতি চলছে চট্টগ্রামে। ইনজুরির কারণে দীর্ঘদিন থেকে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখছেন তাসকিন আহমেদ। কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার অপেক্ষায় থাকা এই পেসারকে মিরপুরে দেখা গেছে অনুশীলনে, যেখানে তার হাতে লাল বল উস্কে দিয়েছে প্রশ্ন, তবে কি টেস্টে আবারও দেখা যাবে এই স্পিড স্টারকে? কি ভাবছে বিসিবি? প্রশ্ন ছিল ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে। ওকে কনসিডার করা হচ্ছে, এটা সিলেক্টরদেরই বল, তো ওকে কনসিডার করা হচ্ছে, তাকে লাল বলে তাকে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টররা, এবং সিলেকশনের ব্যাপারটা তো যখন নাকি ফাইনাল আপনারা টিম দিয়ে তখন বুঝতে পারবেন। প্রশ্ন আছে সাকিব আল হাসানকে নিয়েও। বিশ্বকাপের পর এই অলরাউন্ডার ব্যস্ত সময় পার করছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। পাকিস্তান সফরে তিনি কি যাচ্ছেন? হি ইজ অ্যাভেলেবল, এবং আশা করি সে হয়তো হয় সরাসরি সে দুবাই থেকে চলে যাবে যদি সময় না থাকে, অথবা তাকে বলা হয়েছে যে সে ঢাকা থেকে এসে 2-1 দিন প্র্যাকটিস করে তারপরে টিমের সাথে যোগ করে একসাথে যাওয়ার জন্য। চট্টগ্রাম থেকে ফিরবেন ক্রিকেটাররা, আর হাথুরু সিং ফিল্ডে 4 আগস্ট ঢাকায় শুরু হতে পারে অনুশীলন ক্যাম্প। আর এই পাকিস্তান সফরে পাওয়া যাবে স্পিন কোচ মুশতাক আহমেদের সার্ভিসও। ইংল্যান্ডের নতুন দায়িত্ব নিলেও আপাতত বিসিবির সাথে দেখা যাবে মুশতাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো, আর যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেই জন্য সে পারছে না যে বাকি সিরিজ যেগুলোতে অ্যাভেলেবেল থাকবে। বাট হোপফুলি আমরা চেষ্টা করব, ডিসেম্বর পর্যন্ত ইজ বিজি, ডিসেম্বর পরে জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব তার সাথে একটু লং টার্মে করা যায় কি। এদিকে টি-20 বিশ্বকাপের হাথুরু সিং সহ টিম ম্যানেজমেন্টের রিপোর্ট পেয়েছে বিসিবি, তবে গোপনীয়তার দোহাই দিয়ে আরও একবার তা গোপন রাখার পুরনো চেষ্টায় কর্তারা। এটা আমি এক্সপেক্ট করব না, এটা যেহেতু কনফিডেন্সিয়াল রিপোর্ট, এটা প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়েছে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই, ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এম কায়সার, এডিটর স্পোর্টস বাংলা। কায়সার ভাই, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। থ্যাংক ইউ। কায়সার ভাই, আমরা একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা হচ্ছে। মুশতাক আহমেদ তিনি থাকছেন পাকিস্তান সফরে বাংলাদেশের ড্রেসিং রুমে, তার জন্য একটা আনইউজুয়াল এক্সপিরিয়েন্স অবশ্যই হতে যাচ্ছে। সাকিব আল হাসান তিনি খেলবেন না। আমার কোশ্চেনটা একটু অন্যদিকে, সেটা হচ্ছে এ টিমের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, আমরা গতকালকেই দেখছিলাম স্কোয়াড ঘোষণা করা হয়েছে টেস্ট এবং ওয়ানডে দুটো ফরম্যাটের জন্যই। পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই মন্তব্যের জায়গা আছে, যেহেতু বাংলাদেশের ক্যালেন্ডারে বা শিডিউলে এই মুহূর্তে ঘরোয়া কোনো টুর্নামেন্ট নাই, সো সেক্ষেত্রে এবং বাংলাদেশের এ টিমের যাওয়ার পর যখন মূল জাতীয় দল যাবে তখন কোনো প্র্যাকটিস ম্যাচেরও শিডিউল নাই। সেই জায়গাতে ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে এখন এই জায়গাটায় হ্যাবিচুয়েটেড করাটা কি সময়োপযোগী সিদ্ধান্ত কিনা? আপনার অ্যাসেসমেন্ট জানতে চাই। আমি মনে করি যে ইটস এ গুড ডিসিশন। কারণটা হলো যে আপনি টেস্ট ক্রিকেট খেলার আগে, এর আগে দেখবেন আপনি যে যখন বিশ্বের একটা দেশ আরেকটা দেশে খেলতে যেত তখন সেখানে সিরিজ শুরু হওয়ার আগে একটা প্র্যাকটিস ম্যাচের একটা ব্যবস্থা থাকতো, কিন্তু এখন সেই বিষয়টা নেই। এর কারণটা হলো যে প্র্যাকটিস ম্যাচ কিন্তু আপনার বাণিজ্যিকভাবে কিন্তু খুব একটা লাভজনক কোনো বিষয় না বলেই আপনি সবগুলো স্বাগতিক দেশ যেখানে টেস্ট সিরিজ হয় বা ওয়ানডে সিরিজ হয় বা টি-20 হয়, সেখানে তারা প্র্যাকটিস মানে মেহমান দল যারা থাকে তাদেরকে ধরেন আপনার প্র্যাকটিস করার সুযোগটা তারা দেয় না বা প্র্যাকটিস ম্যাচ তারা খেলে না। এই কারণে আপনি যখনই সেই প্র্যাকটিসের বিষয়টা যদি আপনি দেশের মাটিতে যদি খেলে কাটিয়ে নিতে পারেন অথবা সেখানে গিয়ে যদি নিজের উদ্যোগে করে নিতে পারেন, তাহলে ইটস ভেরি গুড মানে বিষয়টা হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ দল টেস্ট টিমের কয়েকটা খেলোয়াড় যে আপনার এ দলে খেলছেন, এটা তারা তো ক্রিকেটই খেলছেন, তারা কিন্তু সেখানে ব্যাডমিন্টন খেলছেন না। তো ক্রিকেট খেললে তাদেরকে নিশ্চিতভাবে তাদের স্কিলটা একটু উন্নত হবে বা একটু প্র্যাকটিসের মধ্যে তারা থাকবেন। সো আমি মনে করি যে ইটস এ গুড ডিসিশন। সেটা অনেকে হয়তো মনে করবেন যে টেস্ট ক্রিকেটাররা কেন এ টিমের হয়ে খেলছেন, সেটা আমার মনে হয় না যে সেটাতে তেমন কোনো পদায়ন বা অথবা আপনি বলতে পারেন যে তাদেরকে একটু অন্যভাবে ট্রিট করা হচ্ছে। আমি মনে করি যে ক্রিকেট খেলবেন তারা এবং ক্রিকেটের মধ্যে থাকবেন, ইটস এ গুড ডিসিশন। আমি একটু জানতে চাই যে অনেক দিন পরে লঙ্গার ভার্সনে আবার ক্রিকেটটা ফিরছে, সেই ক্ষেত্রে এই ফরম্যাটটাতে আবার পাকিস্তানের মাটিতে কতটুকু চ্যালেঞ্জ হবে, মেইন চ্যালেঞ্জগুলো কি হবে?
ভেরি টাফ চ্যালেঞ্জ। কারণটা হলো যে টেস্ট ক্রিকেট মানেটা শুধুমাত্র কিন্তু আপনার স্কিলের পরীক্ষা না, এখানে আপনার ফিটনেস, আপনার এন্ডুরেন্স সব কিছুর একটা বড় ধরনের পরীক্ষা হয়ে থাকে। এবং আমরা দেখেছি যে গত 24 বছর ধরে বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেট খেলতে নেমেছে তখন সার্বিকভাবে আপনি টেস্ট ক্রিকেট খেলার জন্য যেসব কম্পোনেন্টের প্রয়োজন সবগুলো কম্পোনেন্ট কিন্তু বাংলাদেশ সবসময় কিন্তু কোনো সিরিজে পরিপালন করতে পারে না। এবং একটা বিষয় ঠিক আছে, আমি মনে করি যে স্বস্তির বিষয়টা সেটি হলো যে এই সিরিজে বাংলাদেশ 2টো টেস্ট খেলছে, যেখানে আপনি 3টি সিরিজ 3 ম্যাচের সিরিজ যেখানে হয় সেখানে বাংলাদেশ দলের জন্য কিন্তু বাড়তি সমস্যাটা আর একটু হয়ে থাকে। সো বাংলাদেশ দলের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ অবশ্যই হবে। এবং শুধুমাত্র এই সিরিজ না, আপনি যে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ 3টি সিরিজ খেলবে এবং এই 3টি সিরিজে 4 মাসের মধ্যে আপনাকে খেলতে হবে 6টি ম্যাচ 3টি কন্ডিশনে ভিন্ন ভিন্ন দলের বিরুদ্ধে। নিশ্চিতভাবে বাংলাদেশ দলের জন্য কিন্তু এই সিরিজটাও অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় হবে। এর আগেও আমরা পাকিস্তানে খেলে এসেছি, ভালো ফলাফল সেখানে করতে পারিনি, তবে কয়েকজন ক্রিকেটার, বিশেষ করে সিনিয়র কয়েকজন ক্রিকেটারের জন্য এই সিরিজটাই খুব সম্ভবত পাকিস্তানের শেষ সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তানের মাটিতে তারা খুব সম্ভবত আর হয়তো সামনের সিরিজ খেলবেন না। তাদের জন্য নিজেকে ভালোভাবে একটা অভিজ্ঞতা নিয়ে ফেরারও একটা চ্যালেঞ্জ টুকুটা হয়েছে। কায়সার ভাই, আপনি কি সাকিব আল হাসানকে এক্সপেক্ট করেছিলেন যে এই টেস্ট খেলবেন? তিনি যদি ফিট থাকেন এবং যদি অন্য কোনো ধরনের সমস্যা না থাকে, অন্য ব্যস্ততা না থাকে, তাহলে অবশ্যই তার খেলা উচিত। কারণ চুক্তিবদ্ধ একজন ক্রিকেটারকে নিয়েই কিন্তু ক্রিকেট বোর্ড প্ল্যানটুকু করে থাকে। আর যখনই আপনি টেস্ট ক্রিকেট খেলবেন, টেস্ট ক্রিকেটকে বলা হয় যে আপনার হায়েস্ট আপনার মানের এক ধরনের ক্রিকেট আর কি। তো এই ক্রিকেটে আমার মনে হয় না যে কোনো একজন ক্রিকেটার যদি ইনজুরির কারণে অথবা অন্য কোনো কারণে, ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে টেস্ট যদি ব্যস্ত না থাকেন তাহলে কোনোভাবেই তারা অন্তত টেস্ট ক্রিকেট মিস করাটা উচিত না। সাকিব আল হাসান এখন খেলার মধ্যেও রয়েছেন, টি-20 তিনি খেলছেন এবং নিশ্চিতভাবে তিনি যদি সমস্যায় না থাকেন তাহলে খেলবেন। এবং যেভাবে আমরা দেখলাম যে বিসিবির কাছেও তথ্য রয়েছে যে তিনি খেলবেন এবং তিনি অন রয়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে সাকিব আল হাসানের এই ফিরে আসাটা পুরো দলের জন্য একটা বাড়তি এক ধরনের অনুপ্রেরণা হবে। কায়সার ভাই, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অনেক কথা হয়, তাসকিন আহমেদকেও বিবেচনা করা হচ্ছে টেস্ট সিরিজের জন্য, কিন্তু তাসকিন আহমেদ গত কদিন আগে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে টেস্ট ক্রিকেটটা আপাতত তিনি অ্যাভয়েড করতে চান। এটা কি অনেকাংশে প্রেশারাইজড করার মতো ব্যাপার হয়ে যাচ্ছে? এখন জানি না, তাসকিন আহমেদকে কিন্তু একটা ফিটনেস নিয়েও একটা ইস্যু রয়েছে। আপনি জানেন যে বিশ্বকাপে তাসকিন খেলতে গিয়েছিলেন তখন তিনি ইনজুরি নিয়ে খেলতে গিয়েছিলেন। তারপরে তিনি যখন বিশ্বকাপে ম্যাচগুলো খেলেছেন সব ম্যাচ তিনি খেলতে পারেননি, প্র্যাকটিস ম্যাচগুলো করতে পারেননি। এবং লম্বা সময় ধরে আপনি যেভাবে বলছিলেন যে গত আপনার আফগানিস্তান সিরিজের পরে তাসকিন আর কোনো টেস্ট ক্রিকেট খেলেননি, লম্বা সময়ের পরে তিনি টেস্ট ক্রিকেট খেলতে নামছেন এবং ইন দি মিন পিরিয়ডে তিনি 4 দিনের ম্যাচও কিন্তু সেরকমভাবে খেলেননি। সব কিছু মিলে তাসকিনের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জের বিষয়টা হবে। এবং তিনি কতখানি আমরা জানি না, ক্রিকেট বোর্ড বলছে যে তারা তাকে বিবেচনা করছে, কিন্তু তিনি যখন লিখিতভাবে ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন যে তাকে আর টেস্ট ক্রিকেটে অ্যাভেলেবেল না, তিনি সেইভাবে বিবেচনা করা উচিত। এখন তাসকিন কিভাবে নিজেকে বিবেচনা করছেন সেটাও দেখার বিষয় রয়েছে। কায়সার ভাই, আরেকটা প্রসঙ্গে একটু আসি, সেটা হচ্ছে এখন বছর বছর আইসিসির একটা করে টুর্নামেন্ট যাচ্ছে। আমি একটু আগেই দেখছিলাম যে ইন্ডিয়া তাদের ডোমেস্টিক স্ট্রাকচারটাকে যেভাবে সাজিয়েছে, এখন এই জায়গাটায় তাদের দুলীপ ট্রফি রয়েছে, দুলীপ ট্রফির পর লঙ্গার ভার্সনের রঞ্জি ট্রফি, দেন ইরানি কাপ, 3টে লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য করছে। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারা বিজয় হাজারে ট্রফি করছে। অন্যদিকে বাংলাদেশ বিপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে। তো এই জায়গাটা আরও কৌশলী হওয়ার জায়গা আছে কিনা? আমরা সবসময় কিন্তু একটা কথা শুনে থাকি যে আমাদের ক্যালেন্ডারটা ঠিক নেই। আমাদের সাংবৎসরিক একটা ক্যালেন্ডার যে থাকার কথা, যেটা আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই ক্রিকেট হবে বা আপনার এই সময়টা আমরা বিপিএল খেলবো, তারপরে আমরা বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলবো। আর যখনই আপনি টেস্ট ক্রিকেট খেলবেন, তার টেস্ট ক্রিকেটের আগে যদি আপনি টি-20 খেলে যান, নিশ্চিতভাবে কিন্তু সেখান থেকে একটা ট্রান্সফরমেশনের একটা বিষয় থাকে। সো সেটাই বাংলাদেশ দল কিন্তু একটা সমস্যায় পড়ে প্রায় সময়। এই কারণে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা লম্বা সময় ধরে বলে আসছি। ক্রিকেট বোর্ডও জানে যে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করা উচিত এবং সেই ক্যালেন্ডার তৈরি হয়, কিন্তু সেই ক্যালেন্ডারটা ফলো হয় না। সো আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো ক্রিকেট বোর্ডের উচিত আপনার যেন একদম সুনির্দিষ্টভাবে যখন যে টুর্নামেন্টের জন্য আয়োজন করবেন আপনি, সেই টুর্নামেন্ট বা সেই ম্যাচ অথবা সেই ঘরোয়া ক্রিকেট বড় দৈর্ঘ্যের হোক বা আপনার 50 ওভারের ম্যাচ হোক অথবা টি-20 হোক, সেগুলো যেন একটা সিস্টেমের মধ্যে থাকে এবং নির্দিষ্ট তারিখের মধ্যে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি শেষ করতে পারেন, তাহলে এই জটিলতাগুলো অন্তত তৈরি হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ কায়সার ভাই, আপনার থটের জন্য। সময়টা স্বল্প ছিল, কিন্তু আশা করছি খুব ফ্রুটফুল একটা ডিসকাশন আমরা করতে পেরেছি। থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। দেখে নেব সপ্তম দিন শেষে প্যারিস অলিম্পিকের সবশেষ পদক তালিকার অবস্থান। ষষ্ঠ দিনের মতো শীর্ষস্থান ধরে রেখেছে জাপান, তবে টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে স্বর্ণ জিতে 2 নম্বরে চীন, আর সাঁতারে স্বর্ণ জিতে 3 নম্বরে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। 7টি গোল্ড, 2টি সিলভার ও 4টি ব্রোঞ্জ সহ মোট 13 পদক নিয়ে
টেবিলের শীর্ষে জাপান, সমান 6টি করে গোল্ড জিতেছে চীন ও অস্ট্রেলিয়া, কিন্তু 6টি স্বর্ণের পাশাপাশি 6টি সিলভার ও 2টি ব্রোঞ্জ সহ মোট 14 পদক নিয়ে 2 নম্বরে আছে চীন। 3 নম্বরে থাকা ক্যাঙ্গারুদের 6 স্বর্ণের সাথে আছে 4টি সিলভার, 1টি ব্রোঞ্জ সহ মোট 11টি পদক। ফেন্সিংয়ে স্বর্ণ জিতে তালিকার 4 নম্বরে আছে ফ্রান্স, 5টি গোল্ডের পাশাপাশি মোট 18টি পদক স্বাগতিক দেশটির। এছাড়া সমান 5টি স্বর্ণ সহ মোট 11টি পদক নিয়ে পঞ্চম স্থানে দক্ষিণ কোরিয়া, 4টি স্বর্ণ সহ সবচেয়ে বেশি 26টি পদক জিতে তালিকার 6 নম্বরে আছে যুক্তরাষ্ট্র। দর্শক, অলিম্পিক্স কভার করতে প্যারিসে রয়েছেন আমাদের সহকর্মী মুজনেবিন তারেক। সরাসরি তারেকের সঙ্গে আপনার এই মুহূর্তে যুক্ত হচ্ছে। তারেক, আর্চারি ইভেন্ট নিয়ে বাংলাদেশের একটা আশার জায়গা ছিল, ডেফিনেটলি সেটা জয়ের চাইতেও বেশি আশা যে সাগর ভালো খেলবেন। বেসিক্যালি তাকে কেমন দেখলেন? ম্যাচ শেষে সাগরের সাথে আমরা কথা বলছিলাম এবং যে বিষয়টি আমি একটু দর্শকদের বলতে চাই যে সাগর, তার বয়স মাত্র 18 বছর এবং তার যে আত্মবিশ্বাস, তিনি বারবার বলছিলেন যে আমি অলিম্পিকে প্রথমবার এসেছি, এখানে আপনি জানেন যে তীব্র গরম এবং এই পরিবেশে তার মানিয়ে নিতে একটু কষ্ট হয়েছে এবং যার বিপক্ষে খেলেছেন মানসিকভাবে তিনি অনেকটা পিছিয়ে থেকেই তার বিপক্ষে খেলেছেন। সবশেষ টোকিও অলিম্পিকে জানেন নেসপোলি, তিনি কিন্তু রৌপ্য পদক জিতেছিলেন। তবে সাগর তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং যে তার টাইমিং, যদি প্রথম সেটটা বলেন, নেসপোলি কিন্তু একদম টানা 3টি 10 শট খেলেছেন, যেখানেই সাগর পিছিয়ে পড়েছেন, যে জায়গাটা থেকে তিনি আর কামব্যাক করতে পারেননি। যদিও দ্বিতীয় সেটে নেসপোলি কিছুটা খারাপ করেছিলেন, মাত্র 27 স্কোর করেছিলেন, সেখানে সাগর করেছিলেন 26 স্কোর। তো সাগরের জন্য একেবারেই একটা অভিজ্ঞতার মঞ্চ বলা যায়, যেহেতু তার বয়সটা 18 এবং সেই জায়গায় তার সুযোগ আছে সামনে বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দেওয়ার। তিনি নিজেকে পরিণত হওয়ার কথা বলছেন, পরিণত করার কথা বলছেন এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে সাগরের সাথে কথা বলে, যে ম্যাচটা তিনি হেরেছেন কিন্তু তিনি এখান থেকে কিছু প্রাপ্তি নিয়ে যাচ্ছেন। তার আত্মবিশ্বাসটা খুবই ভালো। সামনে আপনি জানেন যে এসএ গেমস হবে এবং কমনওয়েলথ গেমস হবে, এশিয়ান হবে। এই জায়গাগুলোতে তিনি আগে নিজেকে পদকের লড়াইয়ে প্রস্তুত করতে চান, এই জায়গাগুলোতে পদক জিতে, এবং অলিম্পিক তো নিঃসন্দেহে অনেক বড় মঞ্চ, আস্তে আস্তে মানে ধীরে ধীরে বা ধাপে ধাপে তিনি নিজেকে প্রস্তুত করতে চান এবং সেই তার সামর্থ্যের প্রমাণটা তিনি সেখানে দিতে চান। তবে যেটি বলছিলেন যে অলিম্পিকে এই আর্চারি থেকেই আমাদের প্রত্যাশা ছিল, তিনি যেহেতু সরাসরি কোয়ালিফাই করেছিলেন, তবে সেটি হয়নি। একটা হতাশা দিয়েই কিন্তু আমাদের অলিম্পিক এবার আর্চারি মিশনটা শেষ হয়েছে। না, ডেফিনেটলি তারেক, আপনি বলছিলেন যে সাগরের বয়সটা সবে মাত্র 18, অভিজ্ঞতার একটা মঞ্চের ব্যাপার রয়েছে, ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার রয়েছে, আর সবকিছু মিলিয়ে অবশ্যই তার সামনে আর অনেক সময় পড়ে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ তারেক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ প্যারিস অলিম্পিক্স থেকে। হুমকির শিকার হয়েছে আনহেল ডি মারিয়ার পরিবার। হুমকি স্বরূপ তার ব্যবসায় প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বুলেট বিদ্ধ শূকরের মাথা। তাই তো নিরাপত্তার শঙ্কা থেকেই তিনি জন্মভূমি রোজারিওতে ফিরে নিজের ক্যারিয়ারের ইতি না টানার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে ক্ষোভও ঝেড়েছেন বিশ্বকাপ জয়ী এই উইঙ্গার। যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই ক্যারিয়ারের শেষ করতে চেয়েছিলেন আর্জেন্টিনার ট্রাম্প কার্ড আনহেল ডি মারিয়া। আর্জেন্টিনার রোজারিওতে জন্ম এই তারকা ফুটবলারের। সেখানকার ক্লাব রোজারিওর সেন্ট্রাল বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন তিনি। 2 মৌসুম খেলেছেন ক্লাবটির মূল দলেও। তাই তো নিজ জন্মভূমির পাশাপাশি শৈশবের ক্লাবেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন এই বিশ্বকাপ জয়ী ফুটবলার। কিন্তু আকস্মিক এক হুমকির ঘটনায় আর ফেরা হচ্ছে না নিজ জন্মভূমিতে। হুমকি হিসেবে বুলেটবিদ্ধ শূকরের একটি মাথা পাঠানো হয়েছে আনহেল ডি মারিয়ার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে। এখন নিরাপত্তা শঙ্কা থেকেই নিজের জন্মভূমি রোজারিওতে ফিরে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন না বলে জানিয়েছেন তিনি। আমার বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়া হয়েছে, একটি বাক্সে করে শূকরের মাথা পাঠানো হয়েছে, যার কপাল বুলেটবিদ্ধ, চিরকুটও দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আমি যদি রোজারিওতে ফিরি তাহলে পরবর্তী মাথাটি হবে আমার ছোট মেয়ে পিয়ার। এর আগেও হুমকি পেয়েছেন রিয়াল, ম্যানইউ, পিএসজির মতো নামি দামি ক্লাবে খেলা ডি মারিয়া। তার পরিবার যেখানে বাস করে সেখানে গত মার্চে একটি চিরকুটও পাঠানো হয়। এরপরই নিরাপত্তা শঙ্কায় ভুগছেন এই উইঙ্গার। আমি এভাবে রোজারিওতে ফিরব না, ওরা আমার পরিবারকে হুমকি দিচ্ছে, আমি কোনোভাবেই সেটা হতে দেব না। আমার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে সবার আগে। রোজারিও আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের শহর। সেখানকার গভর্নর হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে। বাসের অপেক্ষায় লোক দাঁড়িয়ে থাকছে, অহরহ খুন হচ্ছে কিংবা চুরি ডাকাতির শিকার হচ্ছে।
রোজারিও লোকজন কাজের জন্য বাইরেও যেতে পারে না, এমন পরিস্থিতিতে আমার নিজের নিরাপত্তা নিয়ে কথা বলতে চাই না। রোজারিওতে ব্ল্যাকমেল থেকে শুরু করে অপহরণের ঘটনাও ঘটেছে। গত বছর লিওনেল মেসির স্ত্রী রোকোজুর পারিবারিক দোকানে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা। হুমকি স্বরূপ দেওয়া হয়েছিল একটি চিরকুটো। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।